ছোট্ট জেলা শহর ফেনী, একটি আন্দোলন, একটি সশস্ত্র হামলা, একদিনে 11টি তাজা লাশ। 4 আগস্ট 2024 দুপুর 1টা পর্যন্ত কেউ জানত না এটাই হতে যাচ্ছে শহরের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন। ছোট শহরের প্রতিবাদও ইতিহাস লিখে দিতে পারে, যেখানে চোখে মুখে গুলি খাওয়া তরুণেরাও শেষ হাসি হাসে। গল্পটা এখানেই শুরু হয়নি, ঘটনার শুরু আরও আগেই। অধিকার হারা মানুষের মনে দীর্ঘদিনের জমে থাকা তীব্র ক্ষোভের বিস্ফোরণ। 24 জুলাই ঢাকায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রতিধ্বনি এসে পড়ে ফেনীর রাজপথে। প্রথমে ছিল নিঃশব্দ আহ্বান, তারপর একে একে জড়ো হতে থাকে শহরের ছেলে মেয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী, এমনকি সাহসী অভিভাবকরাও নেমে এসেছিল সন্তানদের অধিকার আদায়ে। প্রথমে মহান মুক্তিযুদ্ধের যোদ্ধারা, তারপর তাদের সন্তানেরা, তারপর তাদের নাতিপুতিরা। এভাবে প্রজন্মের পর প্রজন্ম রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গুটি কয়েক মানুষ ভোগ করতে থাকবে, আর দেশের সিংহভাগ মেধাবী তরুণ চাকরি না পেয়ে হতাশায় আত্মহত্যা করবে। এমন বৈষম্য মানতে পারেনি এদেশের ছাত্র জনতা। 6 জুলাই অল্প কিছু ছাত্র নিয়ে ফেনীতে একটি ঝটিকা মিছিল হয়। সে মিছিলে যারা উপস্থিত ছিল তারা জানত না তারা ইতিহাসের এক মোড়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে ভয়, গ্রেফতার, আয়নাঘর, গুলি, কিন্তু পেছনে সরে যাওয়ার রাস্তা নেই। কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম ফেনীতে 6 জুলাই ফেনী টাং রোডে বিক্ষোভ মিছিল করা হয় এবং অবস্থান কর্মসূচি করা হয়। তখন টাং রোড অবরোধ করে দেওয়া হয়। 14 জুলাই তারা জেলা প্রশাসকের কাছে কোটা সংস্কারের দাবিতে স্মারকলিপি জমা দেয়। এক টুকরো কাগজে লেখা ছিল একটি গোটা জনপদের দাবি, কিন্তু প্রতিটি লাইনের নিচে ছিল একটি অদৃশ্য হুমকি। এরপর প্রতিদিন রাজপথে বাড়তে থাকে ভিড়, স্লোগান, প্রতিরোধ। 16 জুলাই ফেনী পলিটেকনিক শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের মাধ্যমে ফেনীতে আন্দোলনের মূল পর্ব শুরু হয়। ট্রেন থেমে যায়, কিন্তু দেশের গতি তখন অন্য পথে ছুটছে। এই অবরোধের শব্দ পৌঁছে যায় শহরের প্রতিটি অলিগলিতে। 17 জুলাই শহীদ মিনারে ছাত্রীদের উপর নিপীড়ন হয়, তল্লাশি হয় ট্রাঙ্ক রোডে। কার ব্যাগে কি আছে, কে আন্দোলনে এসেছে, তল্লাশির নামে চালানো হয় আতঙ্ক। আমি যদি 17 জুলাই আমার প্রথম দিনের আন্দোলনের অভিজ্ঞতা একটু শেয়ার করি, যেটা মিডিয়াতে আদৌ অজানা, আমি মিডিয়াতে প্রচার করতে চাইনি। সেটা হলো কি, যখন আমি টাং রোডে বড় মইজে দক্ষিণ পাশ থেকে শুরু করে শহীদ মিনার কেন্দ্রিক রোড মার্চ করি আমরা, তো ওই দিন ছাত্রলীগের ধাওয়া খেয়ে আমি তাকওয়া রেস্টুরেন্টের দোতলায় উঠি। কারণ খরাবনগর ইউনিয়নের ছাত্রলীগের নেতা জিকু এবং কি সদর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এবং কি জেলা ছাত্রলীগের নেতৃত্বে ওখানে উঠে আমার পর অকথ্য হামলা চালা, এবং কি মানে আমার বলতে এখন আমার গা শিউরে উঠছে। ওই দিন আমার কোষে লাথি মারে এবং কি আমাকে কোমরের নিচ থেকে লাঠি দিয়ে লাঠিচার্জ করে। পিটিআই মাঠে ধরে নিয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ শিক্ষার্থীদের পাশে ছিল না, বরং অংশ নিয়েছিল এই ভয় দেখানোর খেলায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে, কিন্তু আন্দোলন থেমে থাকে না। চলে গণগ্রেফতার, কেউ আত্মগোপনে চলে যায়, কেউ শহরে থেকেও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। পুলিশ আমাদের উপর, মেয়েদের উপর হামলা করে, মেয়েরাই উল্টা দাঁড়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি মারপিট করছে। এরপরে আমরা পুলিশের সাথে মুখোমুখি হয়ে যাই। ওই দিন প্রায় আপনার 2 ঘন্টা ওই অঞ্চলটা অবরুদ্ধ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তৈরি হয় গোপন গ্রুপ, সবাইকে সংগঠিত করার চেষ্টা। এজন্য আরেকটি অনলাইন যুদ্ধ। ফেনী ব্যতীত সব জায়গায় আন্দোলন চলতেছিল। তখন হচ্ছে যে কিছু ভাইয়ারা এই জিনিসটা হচ্ছে ফেসবুকে পোস্ট করে একদিন, পরে আস্তে আস্তে আমরা যখন অনেকে ইচ্ছুক ছিলাম, তখন আমরা ফেসবুক থেকে ওনাদের সাথে কানেক্ট হওয়ার পর আমাদের একটা গ্রুপ গঠন হয়। তারপর হচ্ছে যে আমরা একদিন হচ্ছে ডেট ফিক্সড হয় 15 তারিখে, দেন হচ্ছে যে আমরা আন্দোলনে যাওয়া স্টার্ট করি। 18 জুলাই বড় মসজিদের সামনে থেকে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয় লাঠির আঘাতে। পুলিশ তখন আর বাহিনী ছিল না, ছিল সরকারের রক্ষাকারী প্রহরী।
এদিকে গঠিত হয় 18 সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি। তাজিম, সোহাগ, শুভ, আজিজ, সুরাইয়া, শান্ত সহ 18 জনের সমন্বয় কমিটি তালিকা প্রকাশিত হয়। এই আন্দোলন একক কোন দলের বা একক কোন ব্যক্তির কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, সেখানে ছাত্র শিবির ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র অধিকার ছিল, সেখানে আজকে যে বৈষম্য বিরোধী যারা ছিল তারা ছিল, বাম ছিল, সমস্ত মানুষগুলা একটা জায়গায় এসে তারা এক হয়েছে যে আমরা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করব। এই একটা কথাই আমরা সবাই এক হই সেদিন আমরা রাজপথে নেমেছিলাম এবং এসেছি। 19 জুলাই শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু হয় আরেকটি মিছিল। শান্তিপূর্ণ সেই কাতারে আচমকা গুলি, চোখে মুখে সেই গুলির ক্ষত। সেদিন থেকে এই আন্দোলন পেছনে ফেরেনি, বরং আরও এক ধাপ সামনে এগিয়ে যায়। 26 জুলাই ছাত্র শিবিরের দায়িত্বশীল মুহাইমিন সাইমুমের ইমামতিতে শহরের কেন্দ্রস্থলে হয় গায়েবানা জানাজা। তাতে উপস্থিত ছিল ছাত্র শিবির, ছাত্রদল সহ শত শত ছাত্র জনতা। পৃথক পরিচয়ে এক জায়গায় এসে মিলেছিল একটাই পরিচয়, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। পহেলা আগস্ট মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছাত্রদল ছাত্রদলের মতো করে কাজ করে। গত বছর আগস্ট মাসের 2 আগস্ট শুক্রবার ছিল, আমাদের জহিরিয়া মসজিদ থেকে আমরা কাপড় নিয়ে একটা মিছিলের নির্দেশনা ছিল। আমাদের জেলা ছাত্র সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ভাইয়ের নির্দেশনা, আমাদের সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ ভাই সহ আমরা জহিরিয়া মসজিদে নামাজ পড়ি। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আমরা প্রথম স্লোগান দিই। স্লোগানের পরবর্তীতে আমাদের এই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছানি আমাদের কাপড়গুলো সহ আমরা সব আগে যোগাযোগ করে ব্যবস্থা করছি। কাপড়গুলো সবাইকে দিয়ে আমরা স্লোগান দিয়ে পরবর্তীতে জহিরিয়া মসজিদ, তাকিয়া মসজিদ, ফেনীকোট মসজিদ এবং বড় মসজিদ থেকে আসি আমরা সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করি। প্রোগ্রামের মধ্যে আমাদের অনেকগুলো ছাত্রলীগের এই পিটিআই স্কুলের ওইখানে উপস্থিত ছিল, পুলিশও ছিল। অনেকগুলো আমাদের সাধারণ জনতা ঐক্যবদ্ধ থাকার কারণে পুলিশ আমাদের কিছু করতে পারে নাই। তার পরের দিন আমরা 3 আগস্ট এবং 4 আগস্টে আমরা এই আন্দোলন করি। আন্দোলনের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের ইসলামপুর রোডে যে পুলিশে যে আমাদের গুলি করেছিল, ওই দিন আমি নিজে গুলিবিদ্ধ হই। যে আমরা প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের পরবর্তীতে আমাদেরকে ছাত্রদলের ট্যাগ বানিয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা গোলাকার করে আমাদের তৎকালীন যে জেলা ছাত্রলীগের সহ প্রেসিডেন্ট সেক্রেটারি, উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মেয়র সহ আমাদেরকে এই ফেসবুকে ওপেন পোস্ট করেছে, ঠেট দিয়েছে, বলছে যে আপনাদেরকে যেখানে পাবে সেখানে আমাদেরকে পিটিয়ে পুলিশে দেওয়ার জন্য। তার সাথে সাথে রাতের বেলায় ছাত্রলীগের বাহিনী আমার 2 আগস্ট জহিরিয়া মসজিদ থেকে মিছিল বের হয়, কিন্তু ছাত্রলীগ পুলিশ মিলে আবারও বাধা। তখনই সিদ্ধান্ত হয় মাঠ বদলাতে হবে। ট্রাঙ্ক রোড নয়, এবার সরাসরি মহিপাল। 3 আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে প্রস্তুতি নেওয়া হয়, আর 4 আগস্ট সকাল 11টায় শুরু হয় ফেনীর ইতিহাসের সবচেয়ে সাহসী অসহযোগ আন্দোলন। শুরু হয় ছাত্র জনতার স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সরকার পতনের এক দফা দাবিতে সেদিন গর্জে উঠেছিল ফেনীর মহিপাল চত্বর। ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়। পুলিশ বিজিবিও ছিল নীরব দর্শকের ভূমিকায়, কিন্তু জোহরের নামাজ শেষ হতেই ঘটনা মোড় নেয়। হঠাৎ গুলির শব্দ, চোখের সামনে একজন পড়ে গেল, তারপর আরেকজন, তারপর আরও একজন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া এবং চিকিৎসা প্রদানেও বাধা দিয়েছিল আওয়ামী নেতাকর্মীরা। শহীদদের নিথর দেহ পড়েছিল মহিপালের রাজপথে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু কণ্ঠের আওয়াজ। সেই আওয়াজ থামাতে এসেছিল সশস্ত্র হামলাকারীরা। সেই দিনই ফেনীর মাটিতে ঝরে পড়ে 7টি তাজা প্রাণ। হাসপাতালে মারা যান আরও 4 জন। একদিনের ঘটনায় 11 জন শহীদ: শ্রাবণ, শাহী, শিহাব, মাসুদ, মাসুম, সবুজ, সাকিব, জাহিদ, জাফর, সাইফুল, কাউসার, বোরহান ও শিবলু। ফেনীতে 9 জন, ঢাকায় 3 জন এবং চট্টগ্রামে 1 জন। মোট 13 জন শহীদের রক্তস্নাত এই ফেনী। সেদিন শহর নীরবে কেঁদেছিল, তবে টকবগে ফুটে উঠেছিল শহীদদের রক্ত। ফেনীর শহীদদের রক্ত ঝরার 24 ঘণ্টা না পেরোতেই দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা।
5 আগস্ট 2024। শেখ হাসিনা দেশ ছাড়েন। আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যায়, অনেকে গ্রেফতার হয়, কেউ পালিয়ে যায়। কেউ হয়তো জানতো না এই পতনের পেছনে সবচেয়ে বড় দাগ কেটেছে ফেনীর ছাত্র জনতা। এই শহর দেখিয়েছে ছোট শহরের প্রতিবাদও ইতিহাস লিখে দিতে পারে, যেখানে চোখে মুখে গুলি খাওয়া তরুণেরাও শেষ হাসি হাসে। 2024 সালের গ্রীষ্মে ফেনীর রাজপথের গল্প, যেখানে প্রশ্ন ছিল ভয় পাবে কিনা, আর উত্তর ছিল ফেনীর ছাত্র জনতা ভয় পায় না।